কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা জিন তত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়টি পড়ব এবং এর সাথে সাথে বিগত বছরগুলোতে মেডিকেলে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, জিন তত্ত্ব এর ইংরেজিটা কি? এর ইংরেজিটা হচ্ছে তোমার জেনেটিক্স। তাহলে জিন তত্ত্বের ইংরেজিটা কি? এটা হচ্ছে তোমার জেনেটিক্স। এবং প্রথম যে বিজ্ঞানী এই জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন তিনি হলেন উইলিয়াম বেটসন। এবং আমরা সবাই জানি যে আধুনিক জিন তত্ত্বের জনক রয়েছেন তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কিন্তু বংশগতি সম্পর্কে দুইটি সূত্র প্রদান করেন যা জিন তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে আসো, মেন্ডেল 1857 সালে কত ধরনের হচ্ছে তোমার মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছেন? তিনি 34 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছেন। এবং এই মটরশুঁটির যে তোমার সাইন্টিফিক নেম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার পাইজাম স্যাটিভাম। এবং এরপর দেখো, মেন্ডেল যখন বংশগতির রেজাল্টটা হচ্ছে তোমার ব্রুন ন্যাচারাল হিস্টোরি সোসাইটিতে জমা দিলেন, তখন কিন্তু তখনকার বিজ্ঞানীরা এর কিন্তু কোনো গুরুত্ব প্রদান করেনি। কিন্তু তার মৃত্যুর 16 বছর পর 1900 সালে তিনজন বিজ্ঞানী মেন্ডেলের সূত্রগুলো পর্যালোচনা করে দেখেন যে মেন্ডেলের সূত্রগুলো দিয়েছেন এগুলোর মাধ্যমে মেইনলি হচ্ছে তোমার বংশগতির রুলসগুলো ফলো করে। তো সেই তিনজন বিজ্ঞানীর নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আমরা জানি যে যেখানে তোমার হচ্ছে মেডিকেলে যেখানে তোমার তিনটে নাম দেওয়া থাকে অথবা তিনটে জিনিসের বৈশিষ্ট্য দেওয়া থাকে সেখানে কিন্তু টিচাররা খুব সহজে প্রশ্ন করে। তো দেখো সেই তিনজন বিজ্ঞানীর নাম কি? হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক শেমেক। তাহলে কে কে? বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক শেমেক। তো এই মেন্ডেল যে তোমার হচ্ছে তার পর্যালোচনা বা তার যে পরীক্ষা সেটা ব্যর্থ হওয়ার পরেও কিন্তু মেন্ডেল থেমে থাকেনি, তিনি কিন্তু তার কাজ চালিয়ে গেছেন। এর মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমরা যখন মানব জাতির জন্য ভালো কিছু করব তখন কিন্তু আমরা আমাদের দুনিয়াতে কিন্তু ফলাফলটা নাও পেতে পারি, কিন্তু এর জন্য কি আমরা বসে থাকবো? অবশ্যই থাকবো না। আমাদের তার থেকে কি করতে হবে? আমাদের কাজগুলো সবসময় চালিয়ে যেতে হবে যাতে আমরা ভবিষ্যতে মানব জাতির তোমার হচ্ছে ভালো করতে পারি। এরপরে আসো, পরীক্ষার জন্য মেন্ডেল কেন মোটর গাছই বেছে নিলেন? তিনি তো আম গাছও নিতে পারতেন, কাঁঠাল গাছও নিতে পারতেন, অথবা যে কোনো ধরনের গাছ যেগুলো আছে, যেমন শীতকালে মেন্ডেল হচ্ছে তোমার ইউরোপে হচ্ছে তোমার ওই স্ট্রবেরি প্রডিউসার, কিন্তু তিনি কেন মোটর গাছই বেছে নিলেন? দেখো কিছু কারণ আছে, বেশ কিছু কারণ। দেখো, প্রথম কথাটা হচ্ছে এটা হচ্ছে তোমার 1 বর্ষজীবী। তো 1 বর্ষজীবী মানে কি? এর পরবর্তী বংশধর কিন্তু এই 1 বছরের মধ্যেই হচ্ছে তোমার প্রদান করবে। এর ফলে কি হবে? মেন্ডেল তার ফলাফলটা খুব দ্রুত পাবে। এবং 1 বর্ষজীবী মানে কি বোঝাচ্ছে? আয়ুষ্কাল তার হবে হচ্ছে তোমার স্বল্প। তারপরে দেখো, এটা হচ্ছে তোমার উভলিঙ্গ। এই উভলিঙ্গ হওয়ার ফলে কিন্তু এরা স্বপরাগায়ন ঘটাতে পারে। দেখো, পরপরাগায়ন, ধরো যে বাতাস অথবা ধরো অন্য কোনো প্রকার মাধ্যমে যদি পরাগায়ন ঘটাতে হয় তাহলে কিন্তু তোমার সেই পরাগায়নটা নাও ঘটতে পারে, অনিশ্চিত পরাগায়ন। বাট যেহেতু এটা হচ্ছে তোমার স্বপরাগায়ন ঘটছে, তার মানে এখানে তোমার রেজাল্টটা খুব অ্যাকুরেট আসার চান্স বেশি আছে, সাকসেস রেটটা বেশি হওয়ার চান্স আছে। তারপরে দেখো, এই যে মটরশুটির ফুল এগুলো কিন্তু তোমার আকারে বড় হয়, এবং আকারে বড় হওয়ার কারণে কিন্তু পরপরাগায়ন ঘটানো সম্ভব হয়। শুধু স্বপরাগায়ন না, এর মধ্যে পরপরাগায়ন ঘটানোটাও সম্ভব হয়। এবং এর মধ্যে অনেক প্রকরণ বা ভ্যারাইটিস রয়েছে। দেখো, আমরা শুরুতে কি পড়ছিলাম যে মেন্ডেল কিন্তু 34 ধরনের মটরশুটি গাছ নিয়ে কাজ করেছে। তার মানে কি এর মধ্যে 34 ধরনের মটরশুটি গাছ মানে কি এর মধ্যে অনেকগুলো প্রকরণ বা ভ্যারাইটি উপস্থিত আছে, এবং এরা হচ্ছে তোমার উর্বর বা ফার্টাইল হয়। উর্বর বা ফার্টাইল মানে কি? এরা ওদের বংশধর হচ্ছে তোমার পরবর্তী বংশধর হচ্ছে তোমার উৎপাদন করে যেতে পারে খুব সহজেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছই বেছে নিয়েছেন, অন্য কোনো গাছ নয়। এরপরে আসো, জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দ। তো দেখো, ফ্যাক্টর বা জিন, জিনের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক এটাকে বলা হচ্ছে তোমার ফ্যাক্টর বা জিন। তো মেন্ডেলের সময় তো জিন শব্দটা ছিল না, কিন্তু মেন্ডেল যখন দেখলেন যে এই কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া হচ্ছে তোমার বংশগতিগুলো নিয়ন্ত্রণ করছেন, তিনি তাকে হচ্ছে ফ্যাক্টর নামে অভিহিত করেন, বর্তমানে যেটাকে জিন বলা হয়। তো আধুনিক ধারণার মধ্যে জিন মানে কি? দেখো, এটা ধরো একটা ডিএনএ অণু। তো দেখো, আমরা কি জানি জাঙ্ক ডিএনএ কত পার্সেন্ট? 98%। মানে ধরো যে এটা যে একটা ডিএনএ অণু, এর মধ্যে 98%ই কিন্তু হচ্ছে কোনো বংশগতির বৈশিষ্ট্য কিন্তু পরবর্তী বংশে কিন্তু হচ্ছে তোমার পরবর্তী বংশে কিন্তু নিয়ে যায় না। 98% নিয়ে যায় না, মাত্র 2% নিয়ে যায়। তার মানে ডিএনএ অণুর যে অংশটা নতুন পলিপেপটাইড চেইন গঠনের ক্ষমতা রাখে সেটাকে বলা হচ্ছে তোমার জিন। মানে ডিএনএ অণুর যে অংশটুকু হচ্ছে পলিপেপটাইড চেইন মানে নতুন পলিপেপটাইড চেইন গঠন করার ক্ষমতা রাখে সেটাই হচ্ছে তোমার ফ্যাক্টর বা জিন। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, লোকাস। ক্রোমোজোমে জিন কিন্তু একটা নির্দিষ্ট স্থানে থাকে, সব জায়গায় থাকে না, একটা নির্দিষ্ট স্থানে থাকে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে তোমার লোকাস। তারপর আসো, অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তো অ্যালিল বা অ্যালিলোমর্ফটা কি? এই যে তোমার যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় আছে, ক্রোমোজোম কিন্তু আমরা জানি যে জিন কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। তো এই যে ধরো এটা একটা জিন, এক জোড়া জিন অথবা এরকম এক জোড়া জিন, মানে প্রকট পচন একসাথে আছে অথবা দুটা পচন একসাথে আছে। তো এই যে দুইটা জিন আছে, এই জিনগুলোকে একে অপরের অ্যালিল বলা হয়। এরপরে আসো, হোমোজাইগাস।
তো এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল যদি হচ্ছে তোমার একই বৈশিষ্ট্যের হয়, দেখো এখানে দুইটাই প্রকট বৈশিষ্ট্য, আবার নিচে এই 3 নাম্বারটা দেখো এখানে দুটো ছোট, দুটো কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে এটা যদি সমবৈশিষ্ট্যের হয় তাহলে সেটা হচ্ছে তোমার হোমোজাইগাস। আর হেটেরোজাইগাস কি, একটা প্রকট বৈশিষ্ট্যের জিন থাকবে এবং একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে তোমার হেটেরোজাইগাস অবস্থা। এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য। তো দেখো এই যে এখানে আরেকবার লিখি আমরা, তো এটা হচ্ছে একটা বড় হাতের টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং ছোট হাতের টিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো দেখো হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী যে জিন সেটাকে বলা হচ্ছে তোমার প্রকট জিন। এখানে বড় হাতের টিটা হচ্ছে প্রকট জিন, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, ধরো যে এই বড় হাতের টিটা কিন্তু লম্বা বৈশিষ্ট্যের জন্য আর ছোট হাতের টি হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য, তাহলে বড় হাতের টিটা কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা লম্বা হওয়াটা প্রকট বৈশিষ্ট্য, এবং ছোট হাতের যে টিটা রয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে কি খাটো হওয়াটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে আসো হচ্ছে তোমার জিনোটাইপ। জিনোটাইপ কি, ধরো যে এই বড় হাতে দুইটা টি যদি থাকে, দুইটা বড় টি থাকে, তার মানে সেটা হচ্ছে লম্বা হবে, এবং ছোট হাতে দুইটা টি থাকে খাটো হবে। তো জিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে তোমার যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে তোমার ফিনোটাইপ, মানে লম্বা হচ্ছে অথবা খাটো হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিনোটাইপ। বাট এই ফিনোটাইপ এর মানে বাহ্যিক অ্যাপিয়ারেন্স যে হচ্ছে এটার জন্য মানে এটার জন্য দায়ী যে জিন সেটাকে বলা হচ্ছে তোমার জিনোটাইপ। ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস অবস্থা, এখানে যে লম্বা হচ্ছে এটার জন্য দায়ী যে তোমার হচ্ছে জিন সেটাকে বলা হচ্ছে তোমার জিনোটাইপ, আর বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স লম্বা হচ্ছে না খাটো হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিনোটাইপ। এরপরে আসো প্যারেন্টাল জেনারেশন, তা যেটা হচ্ছে যে জেনারেশন থেকে হচ্ছে তোমার পরবর্তী বংশধরগুলো হচ্ছে উৎপাদিত হয় সেগুলো হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। আর প্যারেন্টাল জেনারেশন থেকে যে বংশধরগুলো উৎপাদিত হয় সেগুলো হচ্ছে তোমার অপত্য বংশ বা ফিলিয়াল জেনারেশন। এরপরে আসো এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। তো এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রসে কিন্তু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর কাজ করা হয়। যেমন ধরো যে মটরশুঁটি গাছের ক্ষেত্রে যদি শুধু লম্বা এবং খাটো এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় তাহলে সেটা হচ্ছে তোমার এক সংকর ক্রস। তারপরে আসো দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড, তার মানে কি এখানে হচ্ছে তোমার দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হবে, এক জোড়া কি লম্বা এবং খাটো, আর এক জোড়াটা কি কুঞ্চিত এবং হচ্ছে গোলাকার, তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে কাজ করা হয় সেটা হচ্ছে তোমার দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস। এরপরে আসো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে টেস্ট ক্রস এবং হচ্ছে তোমার ব্যাক ক্রস। তো টেস্ট ক্রসটা কি, ধরো F1 জনু উৎপাদিত হইলো, এখন F1 জনুটা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস সেটা জানার জন্য পিতৃমাতৃয় বংশের একজন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে যে সংকরণ করা হবে সেটা হচ্ছে তোমার টেস্ট ক্রস। তার মানে দেখো পিতৃমাতৃয় বংশে কিন্তু প্রচ্ছন্ন বিশিষ্টের সাথে, প্রকট বিশিষ্টের সাথে না। এবার আসো ব্যাক ক্রস। ব্যাক ক্রসটা কি, F1 জনুর একজনের সাথে পিতৃমাতৃয় বংশের একজনের সংকরণকে বলা হচ্ছে তোমার ব্যাক ক্রস। তো টেস্ট ক্রসটা কেন করা হয়, টেস্ট ক্রসটা করা হচ্ছে তোমার যে সেটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস এটা জানার জন্য। আর যেটা হচ্ছে তোমার ব্যাক ক্রসটা কিন্তু করা হচ্ছে তোমার প্রকরণ সৃষ্টির জন্য, ভ্যারাইটি সৃষ্টির জন্য। তারপর হচ্ছে জিনোম, এটা তোমরা সবাই জানো যে কোনো একটি হচ্ছে তোমার কোনো একটি ক্রোমোজোমের জিনের যে সমষ্টি এটাকে বলা হয় হচ্ছে তোমার জিনোম। এরপরে আসো তো মেন্ডেলের প্রথম সূত্র, এখান থেকে যেটা লাগে যে প্রথম সূত্রে যে নামগুলো রয়েছে নামগুলোকে দেখো, প্রথম সূত্রে যেহেতু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হচ্ছে এই জন্য এর নামটা কি মনোহাইব্রিড ক্রস সূত্র, তাহলে এর নামটা কি মনোহাইব্রিড ক্রস সূত্র। এর আরো কয়েকটা নাম আছে দেখো, জনন কোষ বিশুদ্ধতা সূত্র। শুধু তোমরা যদি বাংলা পড়ো তাহলে কিন্তু হবে না, ইংরেজি নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল সায়েন্সে কিন্তু তোমার সবগুলো হচ্ছে টিচিং মিডিয়ামটা কিন্তু হচ্ছে মানে স্টাডি মিডিয়ামটা কিন্তু হচ্ছে তোমার ইংলিশ। তো টিচাররা কিন্তু ইংলিশ জায়গা থেকে প্রশ্ন করে, আর সহজ জিনিসগুলো ইংলিশ দেওয়ার কারণে তোমরা কিন্তু অনেক জায়গায় ভুল করো। তো দেখো এর ইংলিশটা কি, ল অফ পিউরিটি অফ গ্যামেটস বা পৃথকীকরণ সূত্র। তো পৃথকীকরণ ইংলিশ অনেক জায়গায় কি করবা, অনেকে ল অফ ডিফারেন্সিয়েশন দিয়ে দিবে, বাট আসলে কি সেটা না। দেখো এই পৃথকীকরণ সূত্রের ইংরেজিটা কিন্তু ল অফ সেগ্রিগেশন। তার মানে কি বুঝতে হবে যে তুমি যে ধরো যে নর্মাল ট্রান্সলেট করে করতেছো সেটা কিন্তু ভুল হতেও পারে, সো ইংলিশ নামটা তোমরা জাস্ট দেখে রাখবা। এরপরে আসো এর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। ফিনোটাইপিক অনুপাত 3:1 কেন, এর ফলে হচ্ছে তোমার তিনটা লম্বা এবং একটা খাটো হয়। আমরা জানি কি ফিনোটাইপ মানে হচ্ছে তোমার বাহ্যিক বৈশিষ্ট্য, সো ফিনোটাইপিক অনুপাত হবে হচ্ছে তোমার 3:1। আর জিনোটাইপিক অনুপাত কি হবে, দেখো জিনোটাইপিক অনুপাতে কিন্তু এই বড় হাতের দুইটা টি এটা একটা থাকে, ছোট হাতের দুইটা টি এটাও একটা থাকে, বাট যেটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস অবস্থায় বড় হাতের টি একটা ছোট হাতের টি একটা, সেটা কিন্তু দুইটা থাকে, তাই এখানে জিনোটাইপিক অনুপাত হচ্ছে তোমার 1:2:1। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রের দেখো নামটা কি, স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। এর ইংরেজিটা কি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ ক্রোমোজোমস। এখানে জিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসো
এই জিনিসটা হচ্ছে তোমার আগে ওই যে ওখানে দেখাইলাম যে এখানে কেন হচ্ছে জিনোটাইপিক হচ্ছে তোমার কেন হচ্ছে 1:2:1 হইলো এবং হচ্ছে ফিনোটাইপিক কেন 1:1:1 হইলো, আর ফিনোটাইপিক কেন 3:1 হইলো। তো দেখো প্রথমে হচ্ছে তোমার বিশুদ্ধ লম্বা মোটর আমরা নিছি টি, এবং দেখো তারপর বিশুদ্ধ খাটো নিছি ছোট হাতের দুইটা টি। এর ফলে যেহেতু তোমার F1 জন্য সবগুলোই কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় আছে, বড় হাতের টি একটা, ছোট হাতের টি একটা। তারপর এখানে এরকম হেটেরোজাইগাস দুটো নিয়ে যখন আমরা হচ্ছে তোমার মিলন ঘটাবো তখন দেখা যাচ্ছে যে বড় হাতের টি, এই যে বড় হাতের টুটা টি এখানে কিন্তু একটা আছে, এবং যেটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস অবস্থা এটা কিন্তু দুইটা আছে, এবং দুইটা ছোট হাতের টি যেটা সেটা হচ্ছে তোমার একটা করে আছে। তার মানে কি জিনোটাইপিক অনুপাত দাঁড়াচ্ছে 1:2:1। বাট আমরা কি জানি এই যে হেটেরোজাইগাস অবস্থা এখানে কিন্তু প্রকট জিনটা টি, এই জন্য এই জিনিসটা কিন্তু লম্বা হবে এই উদ্ভিদটা। সো এখানে ফিনোটাইপিক অনুপাত কিন্তু 3:1 হচ্ছে। সো মাথায় রাখা লাগবে যে তোমার কাছে প্রশ্নে জিনোটাইপ চাইছে না ফিনোটাইপ চাইছে, মাথায় রাখবে এটা। এরপরে আসো, আচ্ছা তো বংশগতের ক্রোমোজোম তত্ত্ব এটা দেন কে বিজ্ঞানী সাটেন এবং বোভেরি, তারা কখন দেন 1902 সালে। দেখো এখন হয়তো এই জিনিসটা তোমার ইরিলেভেন্ট মনে হইতে পারে যে এই জিনিসটা তো আমরা জানি, এটা কেন দিল, বা 1902 সালের কথা চিন্তা করো যখন মেন্ডেল সূত্রটা কেবল হচ্ছে তোমার প্রকাশ পাইছে, তখন কিন্তু এই থিওরিটা একটা তোমার কি বলবো একটা চেঞ্জিং একটা মোমেন্ট ক্রিয়েট করছে। এখানে যদি আমরা সবকিছু জানি যে ক্রোমোজোমে হচ্ছে লোকাল নির্দিষ্ট অবস্থানে থাকে এবং ক্রোমোজোম এবং জিন জোড়া জোড়া থাকে, বাট ওই সময় কিন্তু যখন মানুষ এই তত্ত্বগুলো পাইছিল তখন কিন্তু তারাও কিন্তু অবাক হয়েছিল। তো এই জিনিসটা জাস্ট রিডিং করে নিবা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আসো মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম। তো আজকের ক্লাসে আমরা কিন্তু শুধুমাত্র যে তোমার আজমল স্যারের বই পড়বে এমনটা না, আমি কিন্তু আলিম স্যার এবং মাজেদা ম্যাম দুইজনের স্লাইড থেকে যেগুলো ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফো সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। সো আজকের ক্লাসটা করার মাধ্যমে কিন্তু তোমরা হচ্ছে মোটামুটি সব এই অধ্যায়ে যতগুলো হচ্ছে তোমার এক্সট্রা ইনফো আছে প্লাস মেইন বইয়ের ইনফো সবগুলো কিন্তু তোমার কভার হবে। তো মেন্ডেলের সূত্রসমূহের যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলোকে এক কথায় বলা হচ্ছে তোমার ব্লেন্ডিং ইনহেরিটেন্স। কি ইনহেরিটেন্স? ব্লেন্ডিং ইনহেরিটেন্স। তো আমরা দেখি কি কি ব্যতিক্রম রয়েছে। দেখো প্রথম সূত্রে ব্যতিক্রম, দেখো এই গাছটা কিন্তু খুবই একটা সুন্দর, এই গাছটার নামটা কিন্তু সুন্দর, সেটা হচ্ছে তোমার সন্ধ্যা মালতী। তো সুন্দর জিনিসটা কিন্তু এক্সেপশন হয়, কারণ সুন্দর জিনিস সবকিছু সুন্দর তাহলে তো সুন্দরের কদর থাকতো না। তো দেখো এখানেও এই মিরাবিলিস জালাপাপা সন্ধ্যা মালতী এটা কিন্তু একটা এক্সেপশন। এটা কি? এটা হচ্ছে তোমার প্রথম সূত্রের একটা ব্যতিক্রম। দেখো প্রথম সূত্রে এই ব্যতিক্রমটার নাম হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা। তো অসম্পূর্ণ প্রকটতাতে কি হয় যে তোমার ধরো যে F1 জুনু যখন হচ্ছে তোমার প্রকাশিত হয় তখন হচ্ছে তোমার যে প্রকট বৈশিষ্ট্য সেটা তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়। ধরো যে এখানে হচ্ছে তোমার এই আর হাত এই তোমার এটার জন্য হচ্ছে তোমার এই সন্ধ্যা মালতীটা হচ্ছে তোমার লাল কালার হয়, বা ছোট হাতের আর যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে তোমার সাদা কালার হয়। আর যখন এর মধ্যে সংকরণ ঘটে আর অবস্থায় থাকে সেখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্য আর তার বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়, ফলে কি হয় গোলাপি কালারের উদ্ভব ঘটে। এই কারণে এটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রম। তো এর অনুপাতটা কত? এর অনুপাতটা কিন্তু 1:1, কারণ কি একটা গোলাপি একটা লাল, দুইটা গোলাপি এবং একটা সাদা কালারের ফুল উৎপন্ন হচ্ছে। তো অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী যে জিন সেটাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট জিন, এবং এই ইন্টারমিডিয়েট জিন কে আবিষ্কার করেছেন? তিনি কিন্তু যিনি আবিষ্কার করেন তার নাম কিন্তু বিজ্ঞানী কার্ল করেন্স। এবং খুবই গুরুত্বপূর্ণ, এর উদাহরণটা আগেও বলছি সন্ধ্যা মালতী, এবং এর বৈজ্ঞানিক নাম কি? মিরাবিলিস জালাপা। এরপরে আসো এই জিনিসটা দেখাই দিছি। আচ্ছা সমপ্রকটতা। তো দেখো এই জায়গাটাতে একটু কনফিউশন হয় যে প্রথম সূত্রের যে ব্যতিক্রম এটা কিন্তু হচ্ছে তোমার সমপ্রকটতা, আর দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম সেখানে কিন্তু সহপ্রকটতা আছে। সো এই দুইটা জায়গায় তোমরা কিন্তু প্যাচ লাগাও, আশা করি আজকের পর থেকে আর প্যাচ লাগবে না। তো সমপ্রকটতাতে কি? এখানে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের তোমার মানে প্রকট প্রচ্ছন্ন মানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হবে, প্রচ্ছন্নটা হচ্ছে তোমার লুকানো থাকবে। এর পরিবর্তে দুইটা বৈশিষ্ট্য সমভাবে প্রকাশিত হয়। সম মানে কি? সমান, সেখান থেকে আসছে হচ্ছে তোমার সমপ্রকটতা বা কোডোমিনেন্স। তো এখানে অনুপাতটা 1:1 হয়। তো এখানে কি হয় হচ্ছে তোমার কালো মোরগ এবং হচ্ছে সাদা মুরগি, এর মধ্যে সংকরণ ঘটে হচ্ছে তোমার চেকযুক্ত বর্ণের হচ্ছে মুরগি তৈরি হয়। তো এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মুরগির ক্ষেত্রে। উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। কি হচ্ছে উদাহরণ? কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগি। তো আন্দালুসিয়ানটা কি? আগে স্পেন এবং পর্তুগাল মিলে কিন্তু একটা সাম্রাজ্য ছিল, সেটা হচ্ছে তোমার আন্দালুসিয়া, এবং এটা মুসলিমদের তোমার স্বর্ণযুগের একটা অংশ। সো আশা করি তোমরা এই ইতিহাসটা পড়বা সময় পেলে। এরপরে দেখো প্রথম শুধু লাস্ট ব্যতিক্রম লিথাল জিন। লিথাল মানে কি? আমরা কি জানি যে ওই গত বছর জুলাই 2024 সালে জুলাই কিন্তু শেখ হাসিনা হচ্ছে তোমার মানে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু হচ্ছে তোমার লিথাল ওয়েপন ব্যবহার করতে পারছে। লিথাল মানে কি? তাহলে মারণাস্ত্র, মানে কি মারণ জিন। সো লিথাল জিন মানে হচ্ছে তোমার মারণ জিন। তো দেখো যেসব জিন হোমোজাইগাস অবস্থায়
উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে। কোন অবস্থায়? হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, তাকে বলা হয় হচ্ছে তোমার লিথাল জিন। তো লিথাল জিনের মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে তোমার আকস্মিক হইতে হবে এবং স্থায়ীও হইতে হবে। তো এই আকস্মিক মিউটেশনের ফলে যদি সংশ্লেষিত প্রোটিন, আমরা কি জানি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সংশ্লেষিত প্রোটিনটা যদি নিষ্ক্রিয় হয়, মানে কাজ না করে, এবং এই প্রোটিনটা যদি হচ্ছে তোমার ওই জীব ধারণের জন্য অপরিহার্য হয়, তাহলে হচ্ছে তোমার হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। লিথাল জিনের প্রভাবকে কি বলা হয়েছে? তোমার লিথালিটি বলা হচ্ছে। তো এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে তোমার ইঁদুরে মেইনলি দেখা যায়। এখানে যেহেতু একটা জীব মারা যাচ্ছে, তাই এর অনুপাতটা হচ্ছে তোমার 2:1 হয়। এরপর আসো, লিথাল জিনের বৈশিষ্ট্য কি? এটা একটা তোমার মিউটেন্ট জিন, মানে কি? এটা মিউটেশনের ফলে হয়। দেখো, এটা হচ্ছে মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে দিতে পারে। কারণ কি? তোমার এর ফলে যেহেতু হচ্ছে তোমার প্রোটিন যে সংশ্লেষিত হচ্ছে, সেটা যেহেতু জীবনের জন্য অপরিহার্য বা সে প্রোটিনটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে তোমার এটা মৃত্যু ঘটাতে পারে। এবং এটা কিন্তু হোমোজাইগাস অবস্থায় শুধু মৃত্যু ঘটে, হেটেরোজাইগাস অবস্থায় কিন্তু না। এবং এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে প্রকাশ পায়। এবং এখানে যেহেতু একটা জীব মারা যাচ্ছে, এই জন্য এর অনুপাতটা কত হয়? 2:1। তো এটাকে আবিষ্কার করেছেন, এটা কিন্তু আমাদের জন্য লাগবে, বিজ্ঞানী লুসিয়েন কুয়েনো। কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী লুসিয়েন কুয়েনো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো সেমি লিথাল জিন এবং সাবভাইটাল জিন। তো সেমি লিথাল মানে কি? তোমরা সব অনেকে খেলা দেখো, তো খেলা কি দেখো? সেমিফাইনাল মানে কি? হাফ ফাইনালে চলে গেছে। তো সেমি মানে হচ্ছে 50%। সো সেমি লিথাল জিন মানে কি? যে লিথাল জিনের কারণে 50%-এর বেশি জীব মারা যায়, সেটা হচ্ছে তোমার সেমি লিথাল জিন। আর সাবভাইটাল কি? এর যেহেতু 50% বেশি মারা যাচ্ছে, তার মানে কি? সাবভাইটাল মানে কি? 50%-এর কম মারা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার সাবভাইটাল জিন। তো হিমোফিলিয়া, যেটা মানুষের হিমোফিলিয়া মানে রোগ সৃষ্টিকারী যে হচ্ছে তোমার জিন, সেটা হয় হচ্ছে তোমার সেমি লিথাল জিন। তো হিমোফিলিয়া কি? এখানে হচ্ছে তোমার আমাদের ওই যে কোনো জায়গায় যখন ব্লিডিং হয়, সেখানে ব্লাড ক্লট করার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো হিমোফিলিয়া এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাবসেন্ট থাকে, এর ফলে স্পন্টেনিয়াস ব্লিডিং হতে থাকে। এর ফলে একটা সময় তোমার শরীরে যদি কোনো হচ্ছে তোমার ধরো রক্ত কোনো একটা জায়গা থেকে রক্ত অনবরত ছড়তেছে, সেটা যদি ব্লিড মানে ক্লট না হয়, তাহলে ব্লিড হলে কি? তোমার শরীরে রক্ত হারা যাবে। রক্ত হারালে কি হবে? তোমার যে এই যে পুষ্টিগুলো আছে, পুষ্টিগুলো কিন্তু শরীরে বিভিন্ন অঙ্গে যাইতে পারবে না, অর্গান ফেল করবে, আলটিমেটলি পেশেন্টটা মারা যাবে। সো হিমোফিলিয়াটা হচ্ছে তোমার সেমি লিথাল জিন। আর হচ্ছে তোমার সাবভাইটাল জিন কি? ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী যে জিন রয়েছে, সেটা হচ্ছে তোমার সাবভাইটাল জিন। এরপরে আসো, মানুষের লিথাল জিন গঠিত কতগুলো বংশগত রোগ। তো প্রথমে আসছে তোমার থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, এটা হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। আমরা কি জানি? মানুষের দেহে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এই অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে তোমার থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়ার হচ্ছে তোমার থ্যালাসেমিয়ার হচ্ছে উপসর্গগুলো দেখো। রক্তাল্পতা, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার অ্যানিমিয়া। তারপরে দেখো যকৃত স্ফীতি, মানে কি? হেপাটোমেগালি। তারপরে দেখো প্লিহা স্ফীতি, প্লিহার ইংরেজি আমরা কি জানি? স্প্লিন। তো স্প্লিঙ্গো মেগালি, দেহের ভিত্তি ব্যাহত হওয়া, মাথা বড় হওয়া, আর বিসি ছোট, এগুলো হচ্ছে তোমার থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য। তারপরে দেখো সিকল সেল অ্যানিমিয়া। তো আমরা জানি কি যে তোমার হচ্ছে যে আরবিসি থাকে, আরবিসি কিন্তু বাইকনকেভ শেপ হয়, এরকম কিছুটা হয়। তা সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে তোমার আরবিসি হচ্ছে কাস্তে একটি ধারণ করে। যারা হচ্ছে গ্রামে থাকছো তারা কিন্তু কাস্তে দেখছো। তো আরবিসি দেখো, এটা ডিফর্ম শেপ না। তো দেখো আরবিসি যদি তার নিজের শেপে না থাকে, তাহলে হচ্ছে তোমার কি হয়? সেই আরবিসিতে কোনো কাজ হবে না। এই যে তোমার বাইকনকেভ শেপ, এর ফলে কি হয়? অক্সিজেন মানে এটা তোমার মেডিকেল আসে জানতে পারবা যে অক্সিজেন স্যাচুরেশনটা খুব সহজেই হয়ে যায়। কারণ কি আমরা জানি যে অ্যালভিওলাস থেকে কিন্তু বাতাস আসে আরবিসিতে, আরবিসি কিন্তু O2 নিয়ে কিন্তু ওটা হচ্ছে তোমার সারা দেশে সাপ্লাই দেয়। সো এই বাইকনকেভ শেপ না থাকলে কিন্তু ঠিক মতো অক্সিজেন সাপ্লাইটা দিতে পারবে না শরীরে। তার মানে কি? আলটিমেটলি হচ্ছে তোমার হচ্ছে ওই আরবিসিতে আমাদের কোনো কাজ নেই। সো সিকল সেল অ্যানিমিয়া, এর ফলে হচ্ছে তোমার রোগী অল্প বয়সেই মারা যায়। তারপর দেখো সিস্টিক ফাইব্রোস, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ রয়েছে, ইন্টারনাল অর্গান, যেমন হচ্ছে তোমার ওই হচ্ছে ইন্টেস্টাইন আছে, তারপরে হচ্ছে স্টোমাক আছে। তো এখানে হচ্ছে তোমার মিউকাসের লেয়ার থাকে। তো সিস্টিক ফাইব্রোসিসে কি হয়? এই যে তোমার মিউকাসটা ঘন, এই মিউকাসটা অনেক ঘন হয়, এর ফলে কি হয়? তোমার ঘন কাশি হবে, লিভার সিরোসিস হবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে লাং ডিজিজ হবে। সো সিস্টিক ফাইব্রোসিস এটাও একটা হচ্ছে তোমার বংশগত রোগ। তারপরে দেখো রেটিনোব্লাস্টোমা। তো দেখো রেটিনোটা কোথায় আছে? চোখে আছে। আর ওমা মানে হচ্ছে তোমার টিউমার। তো রেটিনোব্লাস্টোমাটা কি? এটা হচ্ছে তোমার চোখের টিউমার। দেখো এই যে তোমার হচ্ছে এতগুলো যে লিথাল জিন গঠিত বংশগত রোগ রয়েছে, এর মধ্যে শুধুমাত্র একটাই কিন্তু প্রকট জিন। তো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রেটিনোব্লাস্টোমা এটা হচ্ছে তোমার প্রকট জিনের কারণে এটা হয়ে থাকে, এবং এই জিনটাকে কিন্তু সেমি লিথাল জিন মধ্যে। তার মানে দেখো ওই যে তোমার হিমোফিলিয়া বাদে কিন্তু রেটিনোব্লাস্টোমা কিন্তু উদাহরণে দিয়ে দিতে পারে, মানে প্রশ্নে দিয়ে দিতে পারে। সো রেটিনোব্লাস্টোমা এটা হচ্ছে তোমার সেমি লিথাল জিন।
তারপর আসছে হচ্ছে তোমার ব্রাকিফ্যালাঞ্জি। তো ব্রাকিফ্যালাঞ্জিটা কি? আমাদের দেখো এই যে আঙ্গুলগুলো আছে, এই বুদ্ধাঙ্গুলি বাদে সবগুলো আঙ্গুলে কিন্তু 3টা গাঁট আছে, এবং এই গাঁট থাকার কারণে কিন্তু এর হচ্ছে তোমার আকারে অনেকগুলো আকারে বড় হচ্ছে। আর ব্রাকিফ্যালাঞ্জিতে তোমার 3টা গাঁটের পরিবর্তে 2টা গাঁট থাকে, তার মানে কি তার আঙ্গুলের আকারটা ছোট হবে। এটা হচ্ছে তোমার ব্রাকিফ্যালাঞ্জি। আর কনজেনিয়াল ইকথিওসিসটা কি? এই ইকথিওসিস মানে হচ্ছে তোমার হচ্ছে মানুষের যে শৈলী স্কিন আছে, এটা হচ্ছে তোমার মার্সের আইসের মতো হয়ে যায়, এবং এই ধরনের রোগীগুলো হচ্ছে তোমার জন্মের সাথে সাথে মারা যায়। তারপর দেখো মিউটেশন তো আমরা আগে একটু পড়ছি যে বংশগত বৈশিষ্ট্যে আকস্মিক এবং হচ্ছে তোমার স্থায়ী পরিবর্তন, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার মিউটেশন ঘটানো যায়। এরপরে আসো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো প্রথমে আছে তোমার হচ্ছে তোমার পরিপূরক জিন। তা পরিপূরক জিন ইংলিশটা কি? কমপ্লিমেন্টারি জিন। তো এখানে জিনোটাইপিক অনুপাত কত হয়? 9:7। তো দেখো দুইটি ভিন্ন ভিন্ন লোকাসে যদি কোনো জিন থাকে এবং ওই জিনগুলোর তোমার হচ্ছে কার্যক্রমের ফলে যদি একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা তোমার হচ্ছে তোমার পরিপূরক জিন। তো এই পরিপূরক জিনের দেখো এই অবস্থায় কি বলা হচ্ছে? সহপ্রকটতা। প্রথম সূত্রে ব্যতিক্রম আমরা কি পড়ছি? সমপ্রকটতা। তাহলে এটা কি? এটা হচ্ছে সহপ্রকটতা। তো এই যে একটা সুন্দর একটা ফুল গাছ আছে, এই ফুল গাছটার নামটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে মিষ্টি মটর উদ্ভিদ বা ল্যাথাইরাস ওডোরাটাস। তো আশা করি তো মাথা রাখা লাগবে। অনেকে কি করো যে এই যে ল্যাথাইরাস ওডোরাটাস, এটা বাংলাটা অনেকেই জানো না, বাংলাটা কি? মিষ্টি মটর উদ্ভিদ। আশা করি পারবা। তো এখানে ফিনোটাইপিক অনুপাতটা কত হয়? 9:7 হয়। এরপরে দেখো এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিসটা মানে কি? একটি জিন, একটি প্রকট জিন যখন অন্য নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেটা হচ্ছে তোমার এপিস্ট্যাসিস বলে সেটাকে। তো দেখো এখানে একটা জিনিস কনফিউশন অনেকে হয় যে এপিস্ট্যাসিস যে আছে এখানে হচ্ছে তোমার প্রকট জিন কয়টা? অনেকেই ভুলটা কি করো, সবাই বলো যে হচ্ছে, অনেকেই বলো যে প্রকট জিন একটা না, একটা না, এখানে প্রকট জিন দুইটাই। যেটা হচ্ছে বড় হাতে সি সেটাও প্রকট জিন, এবং বড় হাতে আই সেটাও প্রকট জিন। বাট এখানে এপিস্ট্যাটিক জিন মানে যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে সেটা একটা, আর হাইপোস্ট্যাটিক জিন যে জিনটা বাধা প্রাপ্ত হচ্ছে সেটাও একটা। তাহলে কি এখানে হচ্ছে প্রকট জিন কিন্তু দুইটা, কিন্তু যে যে জিনটা বাধা দিচ্ছে এপিস্ট্যাটিক জিন সেটাও একটা, এবং যেটা যে জিনটা বাধা প্রাপ্ত হচ্ছে সেই জিনটাও একটা। টোটাল হচ্ছে তাহলে এপিস্ট্যাটিক জিন একটা, হাইপোস্ট্যাটিক জিন একটা, এবং হচ্ছে তোমার আর হচ্ছে তোমার প্রকট জিন হচ্ছে দুইটা। তো দেখো কারণ সংখ্যাটা কি বলছে যে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় তোমার এপিস্ট্যাসিস। তো এপিস্ট্যাসিসের জন্য যে জিনটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেটা হচ্ছে তোমার এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রাপ্ত হয় সেটা হচ্ছে তোমার হাইপোস্ট্যাটিক জিন। এরপরে দেখো এটা হচ্ছে তোমার দুইটা প্রকার, একটা হচ্ছে তোমার প্রকট এপিস্ট্যাসিস আর এটা হচ্ছে তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তো এখানে উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রকট এপিস্ট্যাসিসের অনুপাতটা হচ্ছে তোমার 13:3 হয়। এর উদাহরণটা দেখো, সাদা লিং হর্ন, ওয়াইনডট এবং হচ্ছে তোমার প্লিমাউথ রক্স। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ে একটা দেওয়া আছে, প্লিমাউথ রক্স। এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এটা অনুপাতটা হচ্ছে তোমার 9:7। তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস হচ্ছে কোথায় দেখা যায়? মানুষের যে জন্মগত মুখ বধিরতা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের উদাহরণ। দেখো প্রকট এপিস্ট্যাসিসে দেখো সাদা লেঘর্ন মুরগিতে মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য একটি প্রকট জিন থাকে সি, কিন্তু এপিস্ট্যাটিক জিন আই এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারে, পালকগুলো সাদা হয়। তাহলে এখানে এপিস্ট্যাটিক জিনটা কি? এখানে এপিস্ট্যাটিক জিনটা হচ্ছে তোমার আই, এবং হাইপোস্ট্যাটিক জিনটা কি? হাইপোস্ট্যাটিক জিনটা হচ্ছে তোমার সি। তো উদাহরণটা মাথায় রাখবে, প্রকট এপিস্ট্যাসিস এবং প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস উভয়েরই। এরপরে আসো, তো দেখো তোমরা যে এই এইচএসসি 26-25 তো হচ্ছে তোমার অ্যাডমিশন শেষ, যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মূল্য। তো দেখো তোমরা যে এই অ্যাডমিশন প্রিপারেশনটা নিবা, তোমাদের জন্য কিন্তু একটাই চোখের সাপ, সেটা কি? তোমরা একদিন এই সাদা অ্যাপ্রনটা কাঁধে চড়াবা। বাট দেখো পরীক্ষা দিবে কিন্তু 1,40,000, এর মধ্যে তুমি কেন চান্স পাবা? কারণ কি তুমি তোমার ফাইটটা শেষ পর্যন্ত চালাই গেছো। যখন ওরিয়েন্টেশন শুরু হবে তখন কিন্তু নর্মালি কত 1,40,000 পরীক্ষা দেয়, এর মধ্যে অধিকাংশ কিন্তু অ্যাডমিশনটা শুরু করবে। বাট দিনের পর দিন কিন্তু হচ্ছে আস্তে আস্তে পার্টিসিপেন্টদের সংখ্যাটা কমে যাবে, এবং তোমরা অনেকেই থাকবে যে দেখবা যে অনেকেই খুবই শুরু ডিটারমাইন্ড থাকে, ডেইলি এক্সামগুলোতে 50-এর মধ্যে 40+ থাকে, তো ওরা আস্তে আস্তে একসময় ঝরে পড়ে। কারণ কি এই যে তোমার দিনের পর দিন প্রেশার নেওয়াটা, এটা সবার দ্বারা পসিবল হয় না। বা তুমি যদি এই সাদা অ্যাপ্রনটা পড়তে চাও তাহলে অবশ্যই তোমার যে একটা ইমোশন আছে ওই অ্যাডমিশন, এই জিনিসটা ভুলে যেতে হবে। আর তোমাদের এইচএসসি 26, তোমাদের কিন্তু এখনো এইচএসসি পরীক্ষা এখনো কিন্তু 7 মাস পর আছে। তো এই জিনিসটা তো তোমরা ভাববে না যে তোমরা হচ্ছে অন্যান্য ব্যাচের মতো হচ্ছে অ্যাডমিশনে ওই 3-4 মাসই পাবা। তোমরা কিন্তু নর্মালি যদি 2022-এর এইচএসসিতে দেখা যায়, তো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে ওই ওই ব্যাচের কিন্তু হচ্ছে তোমার এইচএসসিটা পিছাই ছিল, বাট তার অ্যাডমিশনে কিন্তু 2 মাস
15-20 দিনের মতো পাইছে। সো তোমরাও ওইভাবে ধরে রেখে ঠিকমতো পড়াশোনা আগায় রাখো, যাতে লাস্টে যায় আফসোস করতে না হয়। এরপর আসো পরের পার্টে আমরা যাই। দেখো পলিজেনিক ইনহেরিটেন্স। তো আমরা এতক্ষণ দেখলাম যে একজোড়া জিন মিলে একটা অথবা দুইটা বৈশিষ্ট্য কভার করতে পারে, অনেকগুলো জিন মিলে কিন্তু একটা সিঙ্গেল বৈশিষ্ট্য তোমার হচ্ছে কন্ট্রোল করতে পারে। সো সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার পলিজেনিক ইনহেরিটেন্স। তো দেখো এর পলিজেনিক ইনহেরিটেন্স যে রয়েছে এগুলো কোন কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেখো প্রথমে আসা হচ্ছে তোমার মানুষের উচ্চতা, মানে তার হচ্ছে কত হাইট হবে। তারপর হচ্ছে তোমার গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা। তারপরে দেখো ভুট্টা বা গমের দানার রং, গাভীর দুধ, এগুলো কিন্তু পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো পলিজিন দেখো, পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্য বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। তো দেখো পলিজিন নামকরণটা কে করছেন? সায়েন্টিস্ট কে ম্যাথার। কে নামটা প্রথম হচ্ছে ব্যবহার করছেন সায়েন্টিস্ট কে ম্যাথার। এবং পলিজিনের প্রভাবটা ক্রমবর্ধিষ্ণু বা কিউমুলেটিভ হওয়ায়। দেখো পলিজিনের ক্ষেত্রে দেখবা যে ধরো যে কালো বর্ণের জন্য এই বড় হাতে বি জিনটা আছে, সো এই বি জিনটা যত বেশি হবে মানুষের তত কালো হবে। আবার ধরো হচ্ছে ফর্সার জন্য ছোট হাতের আর জিনটা আছে, তো এই আর জিনটা যত বেশি হবে মানুষের তত ফর্সা হবে। মানে কি এর প্রভাবটা ক্রমবর্ধিষ্ণু, যতগুলো সেম টাইপের জিন থাকবে তার ফলাফলটা হচ্ছে সেরকম করে যাবে। তো দেখো তারপরে আস মানুষের অনেকগুলো বংশগত রোগও কিন্তু পলিজিন দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। দেখো সেগুলো কি? অটিজম, ক্যান্সার এবং ডায়াবেটিস টাইপ 2 কিন্তু। তো দেখো ডায়াবেটিস টাইপ 2 মানে হচ্ছে তোমার ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাসে কি হয়? এর ফলে হচ্ছে তোমার এটা কিন্তু পলিজিন নিয়ন্ত্রিত রোগ, এবং না এটা কিন্তু গ্লুকোজ হচ্ছে তোমার ওই যে আমরা কি জানি যে ইনসুলিন মানে সিক্রেশন ডিফেক্ট থাকে অথবা হয় না, এর ফলে হচ্ছে তোমার ডায়াবেটিসটা হয়। আর যেটা হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সেটা হচ্ছে তোমার ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা হচ্ছে তোমার ডায়াবেটিস টাইপ 1। এবং এটা কি জন্য হয়? ওই এডিএইচ হরমোনের ক্ষরণের ডিফেক্ট থাকার কারণে কিন্তু তোমার ওই ডায়াবেটিস টাইপ 1 হয়। সো মাথায় রাখা লাগবে। দেখো পলিজিনিক ইনহেরিটেন্সের তোমার গ্রাফ আছে, সেটা কিন্তু ঘণ্টাকৃতির হয়। কোন আকৃতি? ঘণ্টাকৃতি। তো ঘণ্টার ইংরেজি আমরা কি জানি? বেল। তারপরে আসো পলিজিনের বৈশিষ্ট্য। দেখো পলিজিন কিন্তু 2 বা তার অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তারপরে দেখো গণনার থেকে হচ্ছে পরিমাপদারের পরিমাণ বেশি নির্ধারণ করে, মানে যতগুলো জিন ওই সেম টাইপে বেশি থাকবে তার কালারটা সেভাবে নিয়ন্ত্রিত হবে। তারপরে দেখো এই ধরনের হচ্ছে বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়, কারণ কি এখানে হচ্ছে তোমার ওই জিনগুলো অনেকগুলো আছে, ওই অনেকগুলো জিনের কম্বিনেশনের ফলে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এই জন্য এর মধ্যে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। তারপরে দেখো এই বিজ্ঞানী সিবি ডেভেনপোর্ট কি করছেন যে নিগ্র এবং শ্বেতাঙ্গদের গায়ের রং নিয়ন্ত্রণকারী যে দুইটা জিন রয়েছে সেই জিনটাকে কি বলছেন? হচ্ছে মেলানিন। মেলানিন থাকার কারণে কিন্তু হচ্ছে তোমার মানুষ কালো বর্ণের হয়। তো যারা হচ্ছে তোমার এই পৃথিবীতে হচ্ছে কালো বর্ণে থাকে তারা কিন্তু অনেকে হচ্ছে তোমার হেয় প্রতিপন্ন করে। বাট দেখো এই কালো মানুষদের যে মেলানিন থাকে এরা কিন্তু এই মেলানিন থাকার কারণে কিন্তু এরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। এই জন্য দেখবা যে আফ্রিকা যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেক বেশি হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট টু দ্য ডিজিজেস। সো আর মানুষকে তো আমরা অবশ্যই তাদের বর্ণদের যাচাই করা উচিত না, কেননা আল্লাহ সৃষ্টি সবাই। সো আশা করি আমরা সবাই এগুলো থেকে দূরে থাকবো। এরপরে আসো পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা পলিজেনিক ইনহেরিটেন্স এবং মাল্টিপল অ্যালিল এই জিনিসটা কি সেম? না, সেম না। দেখো পলিজেনিক ইনহেরিটেন্স যে রয়েছে সেটা কিন্তু অনেকগুলো জিন নিয়ে একটা সিঙ্গেল বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর মাল্টিপল অ্যালিল মানে হচ্ছে একটা জিনের বিভিন্ন মিউটেটেড রূপ, সেগুলো মিলে হচ্ছে একটা সিঙ্গেল বৈশিষ্ট্য হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করছে। তো মাল্টিপল অ্যালিলের উদাহরণটা কি? এটা হচ্ছে তোমার এই মানুষের যে ব্লাড গ্রুপ আছে এটা কিন্তু মাল্টিপল অ্যালিলের একটা প্রকোষ্ঠ উদাহরণ। সেখানে কি একটা জিনেরই হচ্ছে তোমার 3টা প্রকারভেদ, যেমন ওই 3টা জিনোটাইপ, এই 3টা জিনোটাইপ নিয়ে কিন্তু মানুষের ব্লাড গ্রুপটা নিয়ন্ত্রণ হচ্ছে। তো মানুষের ব্লাড গ্রুপটা হচ্ছে তোমার ওই মাল্টিপল অ্যালিলের প্রকোষ্ঠ উদাহরণ। আচ্ছা লিঙ্গ নির্ধারণ। তো লিঙ্গ নির্ধারণ হচ্ছে তোমার আজমল স্যারের বই জাস্ট XY এবং XY X0 আছে, বাট আলিম স্যারের বইয়ে কিন্তু ZW এবং Z0 এর উদাহরণটাও আছে। উদাহরণটা আমরা দেখে রাখবা যে XY এটা উদাহরণটা কি? ড্রসোফিলা সহ মানুষ সহ স্তন্যপায়ী। এবং X0 এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে তোমার ঘাস ফড়িং, গান্ধী পোকা, ছাড় পোকা, তেলা পোকা। এবং আরেকটা কিন্তু উদ্ভিদের নাম লেখা আছে X0 এ, সেটা হচ্ছে আজমল স্যারের বই, সেটা হচ্ছে তোমার লিখে দিই এখানে ডিসকোয়ারা সিনুয়াটা। এটা কিন্তু হচ্ছে তোমার এখানে XX হচ্ছে তোমার লিঙ্গ দেখা যায়। তারপর দেখো ZW এটা কোথায় দেখা যায়? পাখি, প্রজাপতি এবং কিছু মাছে দেখা যায়। এবং Z0 এটা কোথায় দেখা যাচ্ছে? কিছু মথ এবং প্রজাপতিতে দেখা যাচ্ছে। এরপরে আসো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি? আমরা জানি কি আমাদের এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম থাকে, এবং এই সেক্স ক্রোমোজোমের ফলে যে মানুষের যে ডিজিজগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এই উদাহরণগুলো দেখো কি? তোমার লাল সবুজ বর্ণান্ধতা, মানে কি মানুষ হচ্ছে যে মানুষটা হচ্ছে তোমার লাল এবং সবুজের মধ্যে হচ্ছে তোমার
ডিফারেন্সিয়েট করতে পারে তারা হচ্ছে তোমার লাল সবুজ বর্ণান্ধ বলা হয়। তারপর দেখো হিমোফিলিয়া, সেটা কি রক্ত তঞ্চনে হচ্ছে তোমার বিলম্ব হয়। তারপর হচ্ছে ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, এটা মানে কি পেশি ক্ষয়িষ্ণুতা হয়, মানে হচ্ছে পেশি ঠিকমতো কাজ করতে পারে না। আমরা দেখো এরকম ফ্লেক্সন এক্সটেনশন করতে পারছি, বা যাদের এই রোগটা আছে তারা ঠিকমতো এটা করতে পারে না। তো দেখো মানুষের অনিয়ন্ত্রিত জিন দ্বারা একটি প্রকট বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে কানের লোম, মানে কানের লোম যেটা আছে এটা হচ্ছে তোমার ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং দেখো পিতার লিঙ্গজনিত অস্বাভাবিকতা কন্যার মাধ্যমে দহিত্র মানে তার নাতিতে হচ্ছে সঞ্চারিত হয়, সেটাকে বলা হচ্ছে তোমার ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তো এরপরে আসো আমরা এটা চালিম স্যারের বই থেকে নিছি। দেখো মানুষের সেক্স লিঙ্ক কিছু ডিসঅর্ডার, দেখো প্রথম হচ্ছে তোমার লাল সবুজ বর্ণান্ধতা। তো লাল সবুজ বর্ণান্ধতা দুইটা জায়গায় মেইনলি হচ্ছে তোমার ওই সমস্যা সৃষ্টি করে। এক নাম্বারটা হচ্ছে তোমার মেডিকেল সেক্টর, আরটা হচ্ছে তোমার ডিফেন্স সেক্টর। তো মেডিকেল সেক্টরে দেখো লাল কালারটা কি, আমাদের ব্লাডের কালার কিন্তু লাল। তো তুমি যখন যদি এখন অপারেশন থিয়েটারে যাও, চাই তুমি লাল কালার আর সবুজ যেটা ডিফারেন্সিয়েট করতে পারো না, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে রোগীর ব্লিডিং হচ্ছে না না হচ্ছে, রোগী কিন্তু মারা যেতে পারে। তো এটা হচ্ছে তোমার মেডিকেল সেক্টরে ঝামেলা করে। আর যেটা হচ্ছে তোমার হচ্ছে ডিফেন্স সেক্টরে কিন্তু আমরা জানি যে বেশিরভাগ ল্যান্ড কিন্তু হচ্ছে তোমার সবুজ কালারের হয়। তো তুমি যদি লাল এবং সবুজের মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারো, তুমি কিন্তু ওই ল্যান্ডগুলো বুঝতে পারবে না। ল্যান্ডগুলো বুঝতে না পারবে কিন্তু তুমি হচ্ছে তোমার ওই যেগুলো হচ্ছে তোমার ওই এনিমি থাকবে, এনিমিকে কিন্তু ঠিকমতো শনাক্ত আইডেন্টিফিকেশন নাও করতে পারো, সো সে জায়গাতে কিন্তু যুদ্ধে হারার একটা সম্ভাবনা থাকে। এরপরে আসো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া আমরা আগে আলোচনা করছি যে রক্ত তঞ্চনে বিলম্বে হয়, এটা সামনে আরো আলোচনা আছে, সেখানে আমরা করবো। তো ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, এটা হচ্ছে তোমার যারা আমরা যে পেশি প্রোটিন আছে সেগুলো হচ্ছে 3000টা আছে। তো 3000-এর মধ্যে হচ্ছে তোমার মেইন যেটা সেটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। সেরকম আরেকটা হচ্ছে তোমার মানে ইম্পর্টেন্ট না অন্যান্য প্রোটিনের মধ্যে, সেটা হচ্ছে ডিস্ট্রফিন প্রোটিন। তো ডিস্ট্রফিন প্রোটিনটা যদি হচ্ছে অ্যাবসেন্ট থাকে অথবা ডিফেক্টিভ হয়, তাহলে হচ্ছে তোমার ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়। তারপরে আসো তোমার হচ্ছে রাতকানা মানে কি রাতের বেলা দেখতে পারেন। এরপরে আসো ফ্রাজাইল এক্স সিনড্রোম। দেখো এই যে ধরো এটা একটা তোমার হচ্ছে এক্স ক্রোমোসোম, এক্স ক্রোমোসোমের যে কোনো একটা জায়গায় যদি ডিফেক্ট থাকে অথবা হচ্ছে ভঙ্গুর অবস্থা থাকে, ভঙ্গুর মানে কিন্তু আমরা জানি হচ্ছে তোমার ফ্রাজাইল। ধরো এই জায়গাটা ভাঙ্গা আছে, তার মানে কি তোমার ধরো এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর এই জায়গাটাতে যদি কোনো হচ্ছে তোমার ডিফেক্ট থাকে বা ভঙ্গুর অবস্থা থাকে, তাহলে বিল্ডিংটা কি হচ্ছে ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, থাকবে না। সো ফ্রাজাইল এক্স সিনড্রোমের যদি কোনো এক্স এর একটা ক্রোমোসোমের জায়গায় ভাঙ্গা থাকে, সে ফলে কি হয় তোমার হচ্ছে দেহে হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়, এবং এর ফলে হচ্ছে তোমার অটিজম হয়, অটিজম। তারপরে আসো টেস্টিকুলার ফেমিনাইজেশন, এর ফলে কি হয় পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। তারপর আসো হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে হচ্ছে তোমার বেশি, তার আমরা হচ্ছে তোমার ওই টিস্যু অধ্যায়ে পড়ছি বোটানি যে ট্রাইকোম বা রোম, তাহলে হাইপার ট্রাইকোসিস মানে কি সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। তারপরে আসো ডায়াবেটিস ইনসিপিডাস, দেখো আমরা কিন্তু আগে বলছিলাম যে পলিজেনিক ইনহেরিটেন্স যেটা, সেটা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস, এবং ডায়াবেটিস ইনসিপিডাস যেখানে হচ্ছে এডিএইচ হরমোনটা ক্ষরিত হয় না, সেটা হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এরপরে আসো মানুষের কিছু বংশগতি রোগ মানে অটোসোম দ্বারা নিয়ন্ত্রিত, অটোসোমের কারণে হয়, বাট সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসে হচ্ছে তোমার ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমটা কি, ডাউন সিনড্রোমটা হচ্ছে তোমার 18 নম্বর ক্রোমোজোমের 3টা কপি থাকে। ডাউন সিনড্রোমে কি 18 নম্বর ক্রোমোজোমের 3টা কপি থাকে। তো এখানে যেহেতু ডাউন সিনড্রোম আসলে বাকিগুলো বলে দেই। এডওয়ার্ড সিনড্রোম আর একটা আছে, সেখানে হচ্ছে তোমার 21 নম্বর ক্রোমোজোমের 3টা কপি থাকে। এবং যেটা হচ্ছে তোমার ক্লিনফেল্টার সিনড্রোম, সেখানে হচ্ছে তোমার আমরা নর্মাল পুরুষের ক্ষেত্রে কিন্তু জানি যে কম্পোজিশন হয় XY, বাট ক্লিনফেল্টার সিনড্রোমে যা কি হয় সেখানে হচ্ছে তোমার XXY হয়ে যায়। এটা হচ্ছে তোমার ক্লিনফেল্টার সিনড্রোম। তো আশা করি তোমরা সবাই এটা মাথায় রাখবা। তারপর সিস্টিক ফাইব্রোসিস, এটা আমরা আলোচনা করছি। সিকল সেল অ্যানিমিয়া আলোচনা করছি। থ্যালাসেমিয়া, হাচিংটন ডিজিজ। হাচিংটন ডিজিজটা কি, এটা হচ্ছে তোমার দেহের বিভিন্ন অঙ্গের অনিয়ন্ত্রিত কাঁপুনি, এবং এটা দেখালে মেনলি হচ্ছে তোমার কোরিয়া অঞ্চলগুলোতে দেখা যায়, এবং সারা বিশ্বে এটাকে বলা হচ্ছে তোমার পার্কিনসন ডিজিজ। তো আশা করি এটা পারবা তোমরা। এরপরে আসো লাল সবুজ বর্ণান্ধ, আমরা আলোচনা করলাম। তাহলে এটাকে কি বলা হচ্ছে ডাল্টনিজম, কারণ কি বিজ্ঞানী জন ডাল্টন এটা সর্বপ্রথম হচ্ছে তোমার আবিষ্কার করে। এবং বর্ণান্ধ শব্দ দেখো এখানে কিন্তু 74 দেখা যাচ্ছে, যারা হচ্ছে তোমার কালার ব্লাইন্ড না, তোমার নর্মাল আইসাইট আছে, তারা কিন্তু এটা 74 দেখবে, বাট যারা হচ্ছে তোমার ওই ব্লাইন্ড পিপল তারা কিন্তু এটা 74 দেখবে না। তো এই যে টেস্ট, এটাকে বলা হচ্ছে তোমার ইশিহারা কালার টেস্ট, এবং এটা যেহেতু পিতা থেকে কন্যার মাধ্যমে তার দৌহিত্রের সঞ্চারিত হয়, এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এরপরে আসো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া আমরা হচ্ছে আবিষ্কার বলছিলাম যে রক্তঞ্জনে বিলম্ব হয়। তো হিমোফিলিয়া মনে হচ্ছে তোমার দুই ধরনের। তো প্রথম যেটা ক্লাস এ হিমোফিলিয়া এ, এটাকে বলা হচ্ছে তোমার ক্লাসিক হিমোফিলিয়া, এবং এটা কিন্তু হচ্ছে তোমার ইউরোপের বিভিন্ন রাজবংশে এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মাধ্যমে ছড়াই গেছিল। তো এটাকে এই জন্য রাজকীয় রোগও বলা হয়। তো এটা হচ্ছে তোমার দেখো যেহেতু রাজকীয় রোগ মানে কি রয়্যাল হিমোফিলিয়া এটাকে বলা হয়। তো এটাতে কোন ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে, এখানে হচ্ছে তোমার ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে। আর ধরনের হিমোফিলিয়া রয়েছে, ওটাকে বলা হচ্ছে তোমার
ক্রিসমাস ডিজিজ। তো এখানে কি থাকে, এখানে হচ্ছে তোমার ফ্যাক্টর 9 বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, এই ফ্যাক্টরটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট থাকে। তো মজার ব্যাপার হচ্ছে হিমোফিলিয়া সি, এটা হচ্ছে আর ধরনের হচ্ছে তোমার রোগ আছে, বাট এটা হচ্ছে তোমার অটোজোমাল ডিসঅর্ডার, এটা কিন্তু সেক্স লিঙ্ক না। তো তোমাদেরকে যদি বলে যে হিমোফিলিয়া কয় প্রকার, অবশ্যই 2 প্রকার দিবা। বাট মাজিদা ম্যামের বই হচ্ছে আরেকটা প্রকার বলছে যে হিমোফিলিয়া সি, সেখানে হচ্ছে ফ্যাক্টর 11, বা এই ফ্যাক্টর 11টার নাম কি বলছে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এর হচ্ছে অস্বাভাবিক সংশ্লেষণের ফলে হয় এবং এখানে রক্ততঞ্জন বাধাপ্রাপ্ত হয়। তাহলে দেখো হিমোফিলিয়া সি এটা কিন্তু তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। তো হিমোফিলিয়া 2টা কন্ডিশন মিলি দেখা যায়, সেটা হচ্ছে তোমার হেমাথ্রোসিস আর একটা হচ্ছে তোমার সিমটোমেটিক ক্যারিয়ার। তো হেমাথ্রোসিসটা কি, তো হিমোফিলিয়া কিন্তু যারা হচ্ছে তোমার আক্রান্ত থাকে তাদের কিন্তু নর্মালি হচ্ছে তোমার ওই রক্ততঞ্চন হয় না। তো এই মানুষগুলো যখন হচ্ছে তোমার দৌড়াদৌড়ি করে তখন কিন্তু দেহের বিভিন্ন অর্গান থেকে ইন্টারনাল ব্লিডিং হইতে পারে, মানে ইন্টারনাল অর্গানগুলো থেকে রক্তক্ষরণ হতে পারে। তো সেটাকে বলা হয় হচ্ছে তোমার হেমাথ্রোসিস। আর সিমটোমেটিক ক্যারিয়ারটা কি, হিমোফিলিক মহিলা হচ্ছে রজস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তার তো রক্ততঞ্চন ফ্যাক্টরি নাই। তো এটাকে বলা হচ্ছে তোমার সিমটোমেটিক ক্যারিয়ার। তো দেখো প্রতি 10,000 পুত্রের মধ্যে কিন্তু একজন এবং প্রতি 10 কোটি কন্যার মধ্যে একজন কিন্তু হচ্ছে তোমার হিমোফিলিয়া আক্রান্ত হয়। তো এই মেয়েরা দেখো তোমাদেরকে কিভাবে ধোকা দেয়, দেখো সে রোগটা নিজেও নিবে না, তার যদি একটা রোগ এক্স ক্রোমোজোম আক্রান্ত হয়, তার আরেকটা এক্স ক্রোমোজোম ঠিক থাকলে সে কিন্তু তোমার সেফ থাকতেছে। বাট তুমি যদি তাকে দেখো বিয়ে করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার সন্তান সেটাতে আক্রান্ত হবে। তো নারীর ছবল থেকে বাঁচা থাকো সবাই। এরপরে আসো এবিও ব্লাড গ্রুপ এবং হচ্ছে তোমার আরএইচ ফ্যাক্টর। দেখো মানুষের রক্তে কিন্তু 400 ধরনের অ্যান্টিজেন থাকে, এর মধ্যে মাত্র 30টা সম্পর্কে জানা গেছে। এবং এই অ্যান্টিজেন যে 30টা সম্পর্কে জানা গেছে, এর উপর ভিত্তি করে হচ্ছে তোমার 21টা ব্লাড গ্রুপ আছে। বাট সবগুলো তোমার জানার দরকার নেই, বা সবগুলো তো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ না। জাস্ট 2টা জিনিস গুরুত্বপূর্ণ, এটা কি এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ব্লাড গ্রুপ। এর কারণ কি, এই যে তোমার এই 2টা ব্লাড গ্রুপ মানে যে আছে, এর ফলে হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে তোমার হচ্ছে এই যে ব্লাড ডোনেশন এগুলো হয়। এবং এখানে যদি ওই রুলসগুলো ফলো করা না হয়, তাহলে কিন্তু অনেক ধরনের তোমার লাইফ থ্রেটানিং সিচুয়েশনে চলে যায়। তো দেখো প্রথমে আসছে তোমার অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনটা কি, এটা হচ্ছে তোমার মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ। এটা কি মিউকোপলিস্যাকারাইড যারা পদার্থ, এটা কই থাকে, এটা হচ্ছে তোমার আরবিসির প্লাজমা মেমব্রেনের ঝিল্লিতে থাকে। আর এটাকে কি বলা হয়, অ্যাগ্লুটিনোজেন বলা হয়। কি বলা হচ্ছে তোমার অ্যান্টিজেনকে, অ্যাগ্লুটিনোজেন। আর দেখো ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী যেহেতু তোমার অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডিটা কিন্তু হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এবং এটাকে কি বলা হয়, অ্যাগ্লুটিনিন বলা হয়। তো দেখো অ্যান্টিজেন গুলোকে এই বিধানে নরমালি প্রকাশ করা হয়, কিন্তু অ্যান্টিবডি গুলোকে হচ্ছে তোমার আলফা বিটা এগুলা দ্বারা হচ্ছে তোমার প্রকাশ করা হয়। এরপরে আসো এই যে তোমার এই যে ছবিগুলো দেখছো, এগুলো বলা হচ্ছে তোমার অ্যান্টি মানে এ বি এবং ডি সিরাম। এর ফলে কি হয়, যে ব্লাডটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ, এটা জানার জন্য এই সিরামগুলো ব্যবহার করা হয়। এগুলো তোমরা ইনশাআল্লাহ যখন মেডিকেলে আসবা ফার্স্ট টার্মে কিন্তু ফিজিওলজিতে এই মানে এই এক্সামগুলো পাবে, এগুলো তোমার নিজ হাতে করতে হবে। তো দেখো তুমি এতদিন পর্যন্ত যে আসছো, তোমরা কিন্তু অনেকে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু হচ্ছে নিজ হাতে পরীক্ষাগুলো করার সুযোগ পাওনি। বাট মেডিকেলে যখন আসবা, শুরুতে যখন দেখবা যে তুমি নিজে নিজে পরীক্ষাগুলো করতেছো এবং রেজাল্টগুলো পজিটিভ পাচ্ছ, বা ওই তোমার রেজাল্টগুলো আলেখ হচ্ছে, তখন একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো এ ব্লাড গ্রুপ যেটা, এখানে হচ্ছে তোমার 23% ব্যক্তির এই হচ্ছে তোমার ব্লাড গ্রুপটা থাকে এবং এখানে হচ্ছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বিটা থাকে। তারপর দেখো বি ব্লাড গ্রুপ, এখানে হচ্ছে তোমার অ্যান্টিজেন বি এবং অ্যান্টিবডি আলফা থাকে। এবং এ বি ব্লাড গ্রুপ, এখানে হচ্ছে তোমার আর সার্বজনীন গ্রহিত এদেরকে বলা হচ্ছে, কারণ কি এদের হচ্ছে কোনো অ্যান্টিবডি নেই, এই জন্য এর যে কোনো রক্ত নেই এর মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে না। তো 8% মানুষ এই ব্লাড গ্রুপ অধিকারী এবং এরা হচ্ছে তাহলে কি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। তারপর আসছে হচ্ছে তোমার ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপটা হচ্ছে সার্বজনীন দাতা, কারণ কি এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না। তো এটাকে কি বলা হচ্ছে সার্বজনীন দাতা এবং 37% মানুষ সারা পৃথিবীর এই ব্লাড গ্রুপের অধিকারী। এরপরে আসো ওই যে তোমার বলছিলাম মাল্টিপল অ্যালিল, তো ওই যে মানুষের ব্লাড গ্রুপ। তো দেখো এই মাল্টিপল অ্যালিল মানে যে অ্যালিল রয়েছে, এগুলোকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী বার্নস্টেইন। তো দেখো বিজ্ঞানী বার্নস্টেইন প্রমাণ করেন যে মানুষের এবিও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের 3টি অ্যালিল রয়েছে, সেটা কি এল এ, এল বি এবং এল নট। তো দেখো এই জিনিসটাতে দেখো যে এ ব্লাড গ্রুপ যেটা, সেখানে কিন্তু হচ্ছে তোমার ওই সংকর অসংখ্য অবস্থায় এল এ এল নট এরকম হচ্ছে থাকে বিশুদ্ধ অবস্থায়। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এল বি এল এবং এরভাবে অবস্থায় থাকে। সো এই জিনিসটা জাস্ট দেখে নিবা, খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আসো আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরটা কোথায় আবিষ্কার করেছে, বানরের শরীর থেকে প্রথম হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করছে। তো আরএইচ হচ্ছে তোমার পজিটিভ যাদেরকে বলা হয় তাদের মধ্যে আরএইচ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে, আর আরএইচ নেগেটিভ তাই হচ্ছে তোমার ওই আরএইচ ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে। দেখো এখানে হচ্ছে 3টা হচ্ছে তোমার জোড়ায় ভাগ করা যাচ্ছে আরএইচ ইয়াগুলোকে, অ্যান্টিজেনগুলোকে। দেখো
সি ডি এবং ই বড় হাতে এবং ছোট হাতে। তো এখানে হচ্ছে তোমার যখন এই অ্যান্টিজেনগুলো হচ্ছে তুমি সাজাবা তখন কিন্তু একটা অক্ষর দুইবার থাকতে পারবে না, মানে এরকম হতে পারবে না যে সি ডি ডি অথবা সি সি ই এরকম হতে পারবে না, সবগুলো অক্ষরই একবার থাকে, বড় বা ছোট যে কোনো একভাবে থাকবে। সো কম্বিনেশনটা আসলে বুঝতে পারছো। এবার দেখো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা হচ্ছে ফার্স্ট পার্টের লাস্ট অংশ। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা কি, ধরো যে RH পজিটিভ পিতা এবং RH নেগেটিভ যদি মাত্রা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে RH পজিটিভ হচ্ছে তোমার সন্তান জন্মগ্রহণ করবে, কারণ RH পজিটিভটা RH নেগেটিভের হচ্ছে তোমার প্রকট। সো জন্মগ্রহণ করার পর দেখবা যে RH পজিটিভ যে অ্যান্টিবডিস আছে সেটা হচ্ছে RH মাতার সাথে কিন্তু একটা রিয়াকশন করতে যাবে, বাট যেহেতু ফিটাস অলরেডি মানে জন্মগ্রহণ করে ফেলছে তাই কোনো রিয়াকশন দেখা যাবে না। বাট যদি হচ্ছে দ্বিতীয়বার যখন RH পজিটিভ সন্তান জন্মগ্রহণ করবে দ্বিতীয় সন্তান, তখন কিন্তু RH পজিটিভ এবং নেগেটিভের মধ্যে অ্যাগ্লুটিনেশন হবে, এর ফলে কি হবে, আরবিসি গুলো কিন্তু হচ্ছে ভেঙে যাবে, মায়ের বডি আরবিসি গুলো ভেঙে যায় কিন্তু অ্যানিমিয়া সৃষ্টি হবে। সো এই অবস্থাকে বলা হচ্ছে তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এটা কম্পেনসেট করার জন্য প্রথম সন্তান জন্মের যে 72 ঘন্টার মধ্যে অ্যান্টিডি ইনজেকশন দেওয়া হয় তাহলে এই রোগটা কিন্তু ছেড়ে যায়। তো মেডিকেল সায়েন্সে কিন্তু আরো একটা ইনজেকশন আছে, সেটা হচ্ছে তোমার ওই গর্ভধারণের 28তম সপ্তাহে, বাট ওটা যেহেতু এই বইয়ে নাই তোমাদের এটা না জানলেও চলবে। এরপরে আসো, তো এটা হচ্ছে অনলাইনে ক্লাস, বাট অফলাইনে যদি থাকো অনেক সময় কিন্তু টিচাররা হচ্ছে তোমার এই পড়াতে পড়াতে হঠাৎ করে হচ্ছে প্রশ্ন দিতে চায়। আমরা যখন এই যে এখন ক্লাস করে ডিএমসি লেকচার হয়, ইনশাল্লাহ তোমরা আসবা, টিচার হঠাৎ করে দাঁড়ায় পোস্ট করে, ওই সময় মানে সবাই একদম মাথা নিচু করে থাকে, আল্লাহ মানে কিছুই বুঝছে না, তো এই অবস্থা। তো এই জিনিসটা সবাই আসলে ফেস করে, মানে আমরা তোমার সামনে যা বলতে দাঁড়ায় বলতেছি, আমিও কিন্তু মানে ওই লেকচারে যা বলে ভয়ে থাকি যে আল্লাহ আমাকে যে প্রশ্ন আমি কি অ্যান্সার দিব। সো এটা একটা ইউনিভার্সাল সমস্যা। এরপরে আসো বিবর্তন বা অভিব্যক্তি। তো বিবর্তনের জনকটাকে এম্পেরোডোক্লেস। তো এখানে একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, আমরা যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসি বা হচ্ছে তোমার বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, অন্যান্য যে ধর্ম আছে, আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি না যে বিবর্তনকে আমরা কিন্তু বিশ্বাস করি না। কারণ কি, ধরো তুমি কখনো চিন্তা করবে তোমার পূর্বপুরুষের লেজ ছিল, এটা তো সম্ভব না। আল্লাহ তো মানে অসম্পূর্ণ না যে তাকে বিবর্তনের মাধ্যমে কোনো একটা জীবকে তৈরি করতে হবে, বা যেহেতু ইচ্ছা আমাদের এটা পরীক্ষার জন্য পড়তে হবে, সো আমরা এই জিনিসটা খুব ভালো মতো পড়বো, বাট বিশ্বাসের দিক থেকে আমরা এটা একদমই ডিনাই করি। তো দেখো বিবর্তনের ধাপ, তিনটা ধাপ আছে, একটা হচ্ছে তোমার মাইক্রো বিবর্তন, একটা হচ্ছে তোমার ম্যাক্রো বিবর্তন, আর একটা হচ্ছে তোমার মেগা বিবর্তন। তো মাইক্রো বিবর্তনে কি হয়, জাত এবং উপপ্রজাতি সৃষ্টি হয়। তারপরে আসো ম্যাক্রো বিবর্তন, এখানে কি হয়, প্রজাতি সৃষ্টি হয়। এবং মেগা বিবর্তনে কিন্তু গোত্র, বর্ণ এবং বর্গ সৃষ্টি হয়। আচ্ছা, প্রাণী বিজ্ঞানের জনক কিন্তু আমরা জানি বিজ্ঞানী অ্যারিস্টটল, এবং উদ্ভিদ বিজ্ঞানের জনককে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তো এই জনকগুলো যেগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিবর্তনের জনককে বিজ্ঞানী এম্পেডোক্লিস। এরপরে আসো, তো এটা কি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো জীবাশ্ম, এটা হচ্ছে তোমার আদি ব্যাকটেরিয়া, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। সো দেখো, আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখো যে এই যে তোমার বিজ্ঞানীর বয়সটা আবিষ্কার করছেন, এটা কি দিয়ে আবিষ্কার করছেন, কার্বন-12 আইসোটোপ দিয়ে। তো এই জন্য কেন বলি, তুমি যখন কোনো যে একটা জিনিস রিলেট করে পড়বা, অনেকগুলো সাবজেক্টের মানে রিলেশন অনেকগুলো জায়গায় থাকে, তখন দেখবো যে তুমি কিন্তু খুব সহজেই কোপ মানে ধরতে পারতেছো বিষয়গুলো। সো এই যে জীবাশ্ম, এই জীবাশ্মের বয়সটা নিয়ন্ত্রণ করে কার্বন-12 আইসোটোপ। এরপরে আসো বিবর্তনের ধরন, এটা হচ্ছে তোমার তিন ধরনের, এটা হচ্ছে তোমার অভিসারী, অপসারী এবং হচ্ছে সমান্তরাল। তো এই জিনিসটাতে অনেকে কনফিউশন এবং মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছে। দেখো নর্মাল তোমাকে বুঝে অপসারণ মানে অপসারী, বা ওইখান থেকে আসছে কি অপসারণ মানে কি, দূরে সরে যাওয়া না। তো দেখো নিকট সম্পর্কিত জীব যখন দূরবর্তী পরিবেশে বসবাস করবে, মানে কি একে অপরের থেকে দূরে সরে গেছে, সেটাকে বলা হচ্ছে তোমার অপসারী বিবর্তন। তো আর কোনো কনফিউশন আছে আজ করি নাই। তাহলে অভিসারীটা কি, তার অপোজিট, যে দূর সম্পর্কিত জীব যখন একসাথে বসবাস করবে সেটাকে বলা হচ্ছে তোমার অভিসারী বিবর্তন। তারপরে আসো 3 নম্বরে সমান্তরাল বিবর্তন। সমান্তরাল বিবর্তন কি, দুইটা ভিন্ন প্রজাতির জীব দুটি দূরবর্তী কিন্তু একই পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে সেটা হচ্ছে তোমার সমান্তরাল বিবর্তন। তো এটা কি, দেখো বাংলাদেশেও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে গরম থাকে, অস্ট্রেলিয়াতেও গরম থাকে। দেখো মানুষ কিন্তু সেম, আমি একটা মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, সে একটা মানুষ। তাহলে দেখো দুইটি ভিন্ন প্রজাতি না, সরি মানুষ ধরলাম, তা দেখো দুইটি দূরবর্তী না, বাংলাদেশ কোথায় আর অস্ট্রেলিয়া কোথায়, বহু ডিস্টেন্স, বাট একই পরিবেশ, ওখানেও গরম এখানেও গরম। এর ফলে যে বিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সমান্তরাল বিবর্তন। তো আসলে বুঝতে পারছো। এরপরে আসো বিবর্তন সম্পর্কে বিভিন্ন মতবাদ দিচ্ছেন। তো দেখো মতবাদগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে তোমার ল্যামার্কিজম বা ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তারপর হচ্ছে তোমার ডারউইনিজম বা হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তো ডারউইনের মতবাদে কিছু হচ্ছে ভুল ত্রুটি দেখা যায়, এর ফলে বিভিন্ন বিজ্ঞানী হুগো দা ভ্রিস, তারপর হচ্ছে তোমার অগাস্ট ওয়াইজম্যানেরা হচ্ছে নতুন একটা মতবাদ, সেটা হচ্ছে তোমার নব্য ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষ মতবাদ। তারপরে আসো অগাস্ট ওয়াইজম্যানের জার্মপ্লাজম বা সোমাটোপ্লাজম থিওরি এবং হুগো দা ব্রিজের পরিব্যক্তি মতবাদ। তো এই পরিব্যক্তি মতবাদের ইংলিশটা কি, হুগো মিউটেশন থিওরি। তো এটা কি, এখানে তিনি কি বলছেন যে
ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি ঘটায়, সে কি বলা হয়েছে তোমার অনকোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। আচ্ছা এরপরে দেখো ল্যামার্কের মতবাদ। তো ল্যামার্ক হচ্ছে বিজ্ঞানী, তিনি হচ্ছে ফরাসি একটা বিজ্ঞানী, তিনি দুইটা ইম্পর্টেন্ট কাজ করছেন। সেটা কি, তিনি হচ্ছে তোমার বায়োলজি শব্দের প্রবর্তক, বায়োলজি শব্দের প্রবর্তক তাহলে বিজ্ঞানী ল্যামার্ক। এরপর দেখো তিনি প্রাণীকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুটা ভাগে ভাগ করছেন। তো ল্যামার্কের 4টা সূত্র আছে, এই 4টা সূত্রে হচ্ছে তোমার ব্যাখ্যা কে দেন, বিজ্ঞানী ডটসন। তো 4টা সূত্র কি দেখো, প্রথম সূত্রে বলছে এটা হচ্ছে তোমার বৃদ্ধি, জাস্ট নামগুলো জানলে হবে। দ্বিতীয় সূত্র কি, পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। তারপর হচ্ছে তৃতীয় সূত্র ব্যবহার এবং অপব্যবহার, এবং চতুর্থ সূত্র অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এরপর দেখো ডারউইনিজম। তো ওই ল্যামার্কে পাওয়া যে বিজ্ঞানী ডারউইন হচ্ছে তোমার এই নতুন হচ্ছে মতবাদটা দেন। তো বিজ্ঞানী ডারউইন 1859 সালে তার বইটা প্রকাশ করেন, বিশ্ব মানে কি বলবো সারা বিশ্বে ছাড়া ফেলে দেওয়া একটা বই আসলে, মেইনলি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো এই যে বইটার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডারউইনের মতবাদটা কিন্তু শেষ সময় পুরো বিশ্বকে কাঁপাই দিছিল। তো দেখো এই যে তোমার শিপটা দেখতেছো এটার নাম হচ্ছে তোমার HMS বিগল। এই শিপে করে কিন্তু ডারউইন বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াইছে। তো ডারউইন বইটা কবে বের হয়, 1859 সালে 24 নভেম্বর বের হয়। তো ডারউইন এতটাই মানে প্রভাব ফেলছিল পশ্চিমা বিশ্বে যে তাকে কিন্তু বিজ্ঞানী নিউটনের পাশে কবর দেওয়া হয়। তার মানে বুঝতেছো তিনি কতটা প্রভাব বিস্তার করছিলেন, যদিও তার থিওরিটা হচ্ছে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। তারপরও আচ্ছা, ডারউইনের মতবাদের যে 6টা ধাপ আছে দেখো। প্রথম ধাপটা হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার, তারপরে কি খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা, তারপরে হচ্ছে তোমার জীবন সংখ্যা। তো জীবন সংখ্যা হচ্ছে তোমার 2 ধরনের, একটা হচ্ছে তোমার ওই অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক এবং হচ্ছে তোমার পরিবেশের সাথে। তো অন্তঃপ্রজাতিক মানে কি নিজেদের মধ্যে হচ্ছে মারামারি করছে, তারপর আন্তঃপ্রজাতিক মানে কি অনেকগুলো প্রজাতির মধ্যে তোমার হচ্ছে ফাইট চলছে, লাস্টে হচ্ছে যে যারা জিতবে তাদের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে পরিবেশের সাথে ঘূর্ণিঝড়, তারপর তুষারপাত এগুলোর সাথে লড়াই করে টিকে থাকতে হবে। তারপর আসো পরিবৃত্তির অসীম ক্ষমতা, তারপরে আসো যোগ্যতমের উদ্বোধন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারপরে আসো তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এরপরে আসো সমসংস্থ অর্গান এবং সমবৃত্তি অর্গান। সমসংস্থ অর্গান মানে কি, যেসব অঙ্গের হচ্ছে তোমার উৎপত্তি এবং হচ্ছে তোমার অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেটা হচ্ছে তোমার সমসংস্থ অর্গান। তো দেখো এগুলো উদাহরণগুলো কি আছে, পাখির ডানা, বাদুরের ডানা, তিমি ও স্লিপ হচ্ছে সিলের হচ্ছে স্লিপার, ঘোড়া এবং বিড়ালের অগ্রপথ, মানুষের হাত। এগুলা কি, এই মানুষের যে তোমার হিউমেরাস, রেডিয়াস আলনা, তারপর হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এরই কিন্তু হচ্ছে বিভিন্ন রূপ। সো এটা হচ্ছে তোমার সমসংস্থ অর্গান মানে অঙ্গ। তারপর সমবৃত্তি অর্গান কি, যেসব অঙ্গের অভ্যন্তরীণ গঠন আলাদা বাট কাজ একই। দেখো পাখির ডানাতে কিন্তু হাড় আছে, বাট প্রজাপতির ডানা কিন্তু একদম মানে কি বলবো কিছুই না, হাত দিলে মিলাই যায়, বাট কাজটা কিন্তু সেম না, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সমবৃত্তি অঙ্গ। এরপরে আসো নিষ্ক্রিয় অর্গান মানে কি, এটা হচ্ছে তোমার ওই পূর্বপুরুষে হচ্ছে তোমার মানে সক্রিয় ছিল, বাট পরবর্তীতে যেহেতু প্রয়োজন হয়নি সেগুলো হচ্ছে তোমার আর লাগেনি। সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট একটা থিওরি, এটা কিন্তু বাস্তবতা নাই। দেখো কি কি আছে, দেখো লোম, তারপর দেখো উপপল্লব। তো উপপল্লবে অনেকে যে ইংরেজিতে যা হচ্ছে তোমার কনফিউশন ক্রিয়েট করে, উপপল্লবের ইংলিশ কিন্তু তোমার নিকটিটেটিং মেমব্রেন, নিকটিটেটিং মেমব্রেন। তারপর আসো আক্কেল দাঁত, এটা হচ্ছে তোমার উইজডম টিথ। তারপর আসো তোমার কানের পেশি বা এয়ার অসিকলস, বা আরো কি আছে পুচ্ছাস্থি বা কক্কিক্স এবং অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে, সিকামের সাথে যুক্ত থাকে। তারপর আসো ঘোড়ার বিবর্তনের ধারা। তো এই জিনিসটা হচ্ছে তোমার ওই ডেইলি এক্সাম বলতে মেইনলি তাই আসলে খুব একটা লাগে না, জাস্ট ইকুয়াস হচ্ছে আধুনিক এটুকু জানলে হবে, আর বারবার রিডিং দিলে একটু মাথা থাকতে পারো যদি সময় পাও। যে মানে হিপ্পাস লাগবে না, অরো মেজো মেরি প্লিও প্লেসি ইকুয়াস, জাস্ট রিডিং দিবা, আশা করি মনে থাকবে। এরপরে আসো সংযোগকারী সূত্র। তো এখানে আরেকটা বিজ্ঞানীরা দেখছেন যে কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে তোমার দুইটা হচ্ছে তোমার ওই প্রজাতির মধ্যে সম্পর্ক স্থাপন করে। এইরকম একটা হচ্ছে তোমার আর্কিওপটেরিক্স। তো এর মধ্যে 10টা জীবাশ্ম পাওয়া যায়, এটা হচ্ছে লাস্ট হচ্ছে জার্মানিতে পাওয়া যায়। তো এর মধ্যে কি আছে, সরীসৃপ এবং পাখি উভয়ের বৈশিষ্ট্য আছে। তো তুমি দেখো তোমার যদি সরীসৃপ এবং পাখি, এর মধ্যে পাখির বৈশিষ্ট্য একদিন আমরা বেশি দেখে অভ্যস্ত, এর যদি পাখির বৈশিষ্ট্য মনে রাখি তাহলে কিন্তু এর সরীসৃপের বৈশিষ্ট্য আলাদা করে মনে রাখা লাগতেছে না। তো এর পাখির বৈশিষ্ট্যগুলো আমরা আগে দেখে আসি। দেখো ছোট এবং বড় উড্ডয়নযোগ্য অসংখ্য পালক থাকে। তো পালক থাকবেই, কারণ পাখির তো সাথে উঠতে হবে। তারপর দেখো হাড়ের সংস্থাপন পাখির মতো। তারপর চোয়াল হচ্ছে চষ্ণুতির মতো প্রলম্বিত। দেখো আমরা কি জানি যে চোয়াল কিন্তু এদের মানে চষ্ণু থাকে, কিন্তু বিগ যেটা বল সেটার মতো প্রলম্বিত। তারপর দেখো এদের দুটি ক্লাভিকল মিলে ভি আকৃতির ফার্কুলে গঠন করে। কি আকৃতির, ভি আকৃতির। এরপর আসো মাথার খুলিতে এদের কি থাকে, একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। এরা হচ্ছে তোমার সমস্ত সহিষ্ণু মানে কি পরিবেশের সাথে তাপমাত্রা হচ্ছে তোমার
ওঠানামা করতেছে না। তো বিজ্ঞানী হাক্সলে কি বলছেন, সে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, মানে কি পাখিরা মহিমান্বিত সরীসৃপ, মানে সরীসৃপের যে উন্নত বৈশিষ্ট্যগুলো অ্যাবসেন্ট ছিল সেগুলো হচ্ছে আমার পাখিতে দেখা গেছে। তো পাখির বৈশিষ্ট্যগুলো আমরা রেখে বুঝতেছি যে খুব সহজে কিন্তু এটা মনে রাখা যায়। সো আমরা এখন জাস্ট এইটা রিডিং পড়বো যে আর্কিওপটেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য কি। তো সরীসৃপ যেহেতু তার মানে কি সরীসৃপের মতো হচ্ছে, এটা হচ্ছে লম্বা হবে এবং বাহু হচ্ছে শুষ্ক আইসযুক্ত হবে। তো এর যে লম্বা লেজ, এখানে কয়টা কশেরুকা থাকে, 20টা কশেরুকা। মেডিকেল কিন্তু টিচারদের মানে কি বলবো নিউমেরিক্যাল ভ্যালু এটা খুবই হচ্ছে তোমার পছন্দের জায়গা। তো এখানে কয়টা কশেরুকা যুক্ত লম্বা লেজ, 20টা। তারপর দেখো দেহ কঙ্কাল পুরু এবং নিরেট এবং বায়ুপূর্ণ নয়, মানে হচ্ছে নিউবোর্ড ট্যাক্সিক নয় এগুলো। তাহলে দেহ কঙ্কাল হচ্ছে পুরু এবং নিরেট হাত দিয়ে গঠিত এবং তীক্ষ্ণ এবং ধারালো 2 সারি দাঁত থাকে এবং চোয়ালের কোটরে বিদ্ধ থাকে। অগ্রপদে কয়টা আঙ্গুল থাকে, 3টে নখযুক্ত আঙ্গুল থাকে। এটা কিন্তু তোমার রেপটাইলিয়ার বৈশিষ্ট্য। তারপর আসো মস্তিষ্কের গঠন সরল সেরেব্রাল হেমিস্ফিয়ার নলাকৃতি। তাহলে এর সেরিব্রাল হেমিস্ফিয়ার কি আকৃতির, নলাকৃতি। এরপরে আসো তো জীবন্ত জীবাশ্ম মানে কি, যে ওই আমরা কিন্তু ওই ইয়াতে নগ্নবীজী বীজ অধ্যায়ে পড়ছি যে গিঙ্কো বিলোবা তারপর সাইকাস আর কিন্তু জীবন্ত জীবাশ্ম, মানে বর্তমান যে উদ্ভিদ প্রাণীর মধ্যে যে আগেকার প্রাণীর মধ্যে যে হচ্ছে মানে আগেকার প্রাণীর যে কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে তাকে বলা হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম। তো উদাহরণগুলো কি দেখো, পেরিপেটাস, নটিলাস, লিমুলাস, তারপরে ল্যাটিমেরিয়া, স্পাইনেডন ও নিকথাসাইরাস। তো এর মধ্যে দেখো এই পেরিপেটাসের মধ্যে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা এদের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এবং হচ্ছে তোমার নিকথাসাইরাসের মধ্যে সরীসৃপ এবং হচ্ছে তোমার স্তন্যপায়ী, এই 2টা বৈশিষ্ট্য কিন্তু পাওয়া যায়। এরপরে আসো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসে। তো এই 6টা জায়গায় কিন্তু যা হচ্ছে সবাই ভাবো যে এই জায়গাটা কোনটা কোনটা পড়বো। তো এই জায়গাটা হচ্ছে তোমার হয়তো দেখতে একটু ছোট মনে হতে পারে, জাস্ট জুম করে দেখে নিও। তো এখান থেকে আমার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার আলিম স্যার মাজিদ আমি বই আছে উদাহরণ যে কার্বনিফেরাস কালের প্রাণী কোনটা। তো কার্বনিফেরাস কালের প্রাণী কিন্তু হচ্ছে তোমার হাঙ্গর। তো কার্বনিফেরাস কালের প্রাণী কোনটা, এটা হচ্ছে তোমার হাঙ্গর। তারপরে দেখো মানুষের উদ্ভব হয় হচ্ছে তোমার প্লিওসিন যুগে। মানুষের উদ্ভব কোন যুগে হয়, প্লিওসিন যুগে। আর তারপরে দেখো ট্রায়াসিক যুগে হচ্ছে ডাইনোসরের উদ্ভব হয় এবং আর্কিওজেইক যে যুগ আছে এখানে কোনো তোমার জীবাশ্ম পাওয়া যায় না। কোন যুগে কোনো জীবাশ্ম পাওয়া যায় না, আর্কিওজেইক যুগে। আর মাছের যুগটা কি, ডেভোনিয়ান যুগটা হচ্ছে তোমার মাছের যুগ। আর অর্ডোভিসিয়ান যুগে মাছের উদ্ভব ঘটে। তো এই জিনিসটা জাস্ট যেগুলো দাগানো সেগুলো জানলে হবে। এরপরে আসো প্রিভিয়াস বছরগুলোতে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে এইগুলো সলভ করার মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো আশা করি একটু ধৈর্য নিয়ে তোমরা থাকো। দেখো বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক দৃষ্টির মানে মা হচ্ছে বাহক না, তাহলে কি স্বাভাবিক দৃষ্টি একদম পুরো ডাবল এক্স এবং এক্স থাকবে। কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত। দেখো বর্ণান্ধ বাবা মানে কি এক্স সি ওয়াই এবং হচ্ছে তোমার স্বাভাবিক মানে হচ্ছে এক্স হচ্ছে 2টা নর্মাল। তো এখানে দেখো যেহেতু কন্যা সন্তান বলছে মানে পুত্র সন্তান হিসাবে এখানে আমরা বাদ। তো কন্যা সন্তানের মধ্যে দেখো স্বাভাবিক দৃষ্টি দেখো 2টা কন্যা সন্তানই কিন্তু হচ্ছে তোমার ক্যারিয়ার মানে কি সে কি বর্ণান্ধ না। স্বাভাবিক দৃষ্টির হার কত হবে, 100%। স্বাভাবিক দৃষ্টির হার কত হবে, 100%। এরপরে আসো সরীসৃপের যুগ কোনটা, এটা কোন সরীসৃপের যুগ কোনটা, এটা হচ্ছে তোমার মেসোজোয়িক যুগ। সরীসৃপের যুগটা কি, মেসোজোয়িক যুগ। এরপরে আসো নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন। আগে কি যেমন বলছি অপসারী মানে কি পরস্পর থেকে দূরে সরে যেতে, তার মানে কি নিকট সম্পর্কিত জীব পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে তোমার অপসারী বিবর্তন। তাহলে এখানে হচ্ছে তোমার ক নাম্বারটা অ্যান্সার। এরপর আসো কোনটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা কি, এটা হচ্ছে তোমার থ্যালাসিমিয়া কিন্তু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো যদি বলা হয় হচ্ছে তুমি ওই এক্সট্রা ইনফো থেকে যে প্রশ্ন করে যে এখানে থ্যালাসিমিয়া না দিতে তাহলে কি দিতে পারতো, হিমোফিলিয়া সি, যেখানে হচ্ছে তোমার ফ্যাক্টর 11টা অ্যাবসেন্ট থাকে এবং এটা কিন্তু অটোজোমাল ডিসঅর্ডার। বাট হিমোফিলিয়া এ এবং বি এটা কিন্তু হচ্ছে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এরপরে আসো এবি ব্লাড গ্রুপের প্লাজমায় কোন অ্যান্টিবডি থাকে। এবি ব্লাড গ্রুপটা কি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কেন হয়েছে, কারণ এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে এখানে কোন অ্যান্টিবডি থাকে না। এরপরে আসো সার্বজনীন গ্রহিতা ব্লাড গ্রুপটা কি, এটা আগে প্রশ্ন দেখলাম এবি ব্লাড গ্রুপটা হচ্ছে তোমার সার্বজনীন ব্লাড গ্রুপ, কারণ কি এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকতেছে না। এরপরে আসো হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরের ঘাটতি দেখা যায়। কোন ফ্যাক্টরের ঘাটতি দেখা যাবে, এখানে হচ্ছে তোমার ফ্যাক্টর 9 এর ঘাটতি দেখা যাবে। ফ্যাক্টর 9 এর নামটা কি, ক্রিসমাস ফ্যাক্টর। আর হচ্ছে তোমার হিমোফিলিয়া এ রোগে হচ্ছে ফ্যাক্টর 8 এর ঘাটতি দেখা যায়, সেটা হচ্ছে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এরপরে আসো
কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী? মার্সুপিয়াল প্রাণীগুলো হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চলে পাওয়া যায় এবং এটা হচ্ছে তোমার হচ্ছে উদাহরণ হচ্ছে ক্যাঙ্গারু। এরপরে আসো, নিচের কোন বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? তো ওই উদাহরণটা কিন্তু সবাই কিন্তু গুরুত্ব মানে পরে না গুরুত্ব দেয়, বা দেখো এখানে কিন্তু প্রশ্ন চলে আসে। তো দেখো ত্বকের বর্ণ এটা হচ্ছে তোমার পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, উচ্চতাও হয়, বুদ্ধিমত্তাও হয়, বাট আকৃতি যেটা রয়েছে সেটা কিন্তু তোমার পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার আকৃতি। এরপরে দেখো কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না? তো তোমাদের কি শুরুতে কিন্তু বলছে যে এই থ্যালাসেমিয়া উদাহরণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না? এটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া। এরপরে আসো, আচ্ছা শেষ। তো এই কয়টা আসলে সবগুলো এমসিকিউ নিয়ে এসেছি, 10টা মতো নিয়ে আসছি। বাট দেখো তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, এটা কিন্তু তোমাদের ডু এবং ডাই। মানে তুমি যতই তুমি হচ্ছে মানে এক্সাম শেষে বলো যে আমার হচ্ছে অসুস্থ ছিল অথবা আমার লাখ খাওয়া ছিল, এটা কেউ কথা শুনবে না। বাংলাদেশের বাস্তবতা তোমাদেরকে বুঝতে হবে। তো তোমাকে কি করতে হবে আজকে থেকে HSC 26, তোমার যে ইমোশন বলে একটা কথা আছে যে তোমার হচ্ছে ওই রেক্রিয়েশন দরকার, মুভি দেখা দরকার, এগুলা অ্যাডমিশন টাইম পর্যন্ত বাদ দাও। তোমাদের কিন্তু ফুল সিলেবাস। তোমার যদি এইচএসসিতে যদি ভালো মার্ক না আসে, তাহলে কিন্তু তুমি দেখবা যে ওই অ্যাডমিশন টাইমে যখন এইচএসসি রেজাল্ট দিচ্ছে, তোমার আসলে পড়াশোনা একদম 100% ডাউন খেয়ে যাবে যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না আসে। আর এত টাইম পাচ্ছ, এরপরে যদি মানে মানে এরপরে যদি বলো যে আফসোস করো যে না আর একটু যদি টাইম পাইতাম, তাহলে এটা হচ্ছে কি বলবো, ওই যে আসিফ নজরুলের মতো হয়ে যাবে, হায় আল্লাহ আমি যদি পাইতাম। এটা কোনো ম্যাটার না। তোমার যেহেতু এটাই একমাত্র চান্স, এটাকে ভালো মতো কাজে লাগাও। সেকেন্ড টাইম তোমরা দিবা এটা কথাটা ভুলে যাও। সেকেন্ড টাইম বহু প্যারা, এত চাপ তুমি নিতে পারবা না, মানে বেশিরভাগ মানুষই পারে না। তো সেকেন্ড টাইম নিলে দেখা যাচ্ছে সাকসেস রেটটা খুব কম। যারা একদম খুব ডিটারমাইন্ড, দাঁত কামড়ে থাকে, ওরাই যেতে। সো প্রথমবারে একদম নিজের বেস্টটা দাও। আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে ভালো রেজাল্ট করবা। তো আজকের ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অভিনন্দন। আল্লাহ হাফেজ।